আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নেতা বাবুকে হত্যার জন্য শুটার ভাড়া করেছিলেন তারই বন্ধু হাফিজ। এলোপাথারি গুলিতে মাঝে প্রাণ গেছে ইউসুফের, বলছে গোয়েন্দা পুলিশ। ভয়াবহ বন্যা, দাবানলের তাণ্ডব ইউরোপে। জলবায়ু পরিবর্তনের দুই চরম রূপ দেখছে বিশ্ব। বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। হাসপাতালে রোগী ভাগাতে রাজধানীতে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। ঢাকার বাইরে থেকে আগতরাই টার্গেট। প্রতারণার বিনিময়ে পানি। সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ সারি। কমিশন বাড়ানো সহ দাবি আদায়ে সরকারকে 23 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন সিএনজি পাম্প মালিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংস্থাটির দাবি, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে 25 লাখ টাকার চুক্তিতে ভাড়াটে শুটার নিয়োগ করেন। তবে টার্গেট মিস হওয়ায় এলোপাতারি গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। এই ঘটনায় 4 শুটার সহ এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 জুলাই রাতে কাফরুল থানার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী মোহাম্মদ ইউসুফ, সবজি বিক্রেতা কালাম সর্দার ও মনির হোসেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ। আহত দুজন এখনও চিকিৎসাধীন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ব্যবসা দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যার পরিকল্পনা। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, হত্যা মিশনে 11 সদস্যের একটি দল অংশ নেয়। 25 লাখ টাকার চুক্তির বিপরীতে তাদের 50,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে, এবং আরো কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজই তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। ডিবি জানায়, ঘটনার দিনই অস্ত্রসহ চঞ্চল নামে এক শুটারকে আটক করা হয়। পরে তদন্তে আরো 3 শুটার সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পরিকল্পনার মূল হোতা হিসেবে অভিযুক্ত সিএনজি হাফিজ এখনো পলাতক। এক পর্যায়ে হাফিজুল ইসলাম বাবু তার নেতা কর্মীরা অপরিচিত ব্যক্তিদের দেহ তল্লাশি করতে চাইলে তাদের মধ্যে একজন পিস্তল বাইর করে যুবদল কর্মী ইউসুফের বুকে গুলি করে এবং তাৎক্ষণিকভাবে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবির দাবি, 2024 সালের 5 আগস্টের পর প্রবল বর্ষণ, নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে শহর গ্রাম। অন্যদিকে অসহনীয় তাপপ্রবাহ আর দাবানলে পুড়ে ছাই হচ্ছে হাজার হাজার হেক্টর বন। পৃথিবীর দুই প্রান্তে প্রকৃতি যেন দেখাচ্ছে দুই বিপরীত রূপ। একদিকে চীনের ভয়াবহ বন্যা, অন্যদিকে ইউরোপের দাবানল। পরিবেশবিদরা বলছেন জলবায়ুর পরিবর্তনের কারণ। এই একই সময় দুই চরম আবহাওয়া বিপর্যস্ত বিশ্ব। যতদূর চোখ যায়, বাড়িঘর, রাস্তা, কৃষি জমি সবই ডুবে আছে বন্যার পানিতে। চীনের উত্তর ও মধ্যাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা। রাজধানী বেইজিং সহ আশেপাশের বিভিন্ন প্রদেশে নদীর পানি বিপদসীমার উপর উঠে গেছে। পাহাড়ি ঢল আর ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, রেলপথ ও বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও কোথাও উদ্ধারকর্মীদের নৌকা আর হেলিকপ্টারই এখন মানুষের একমাত্র ভরসা। শুধু চীন নয়, এশিয়ার আরো অনেক দেশে এবার অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলেও বন্যা আর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে বৃষ্টি হলে তা আগের চেয়ে আরো তীব্র হয়ে নামছে। অন্যদিকে ইউরোপের চিত্র যেন উল্টো। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও গ্রিসের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপ প্রবাহের মধ্যে ছড়িয়ে পড়েছে দাবানল। ফায়ার সার্ভিসের শত শত কর্মী দিনরাত লড়াই করেও অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। আগুনে পুড়ে যাচ্ছে বনভূমি, বন্যপ্রাণীর আবাস আর মানুষের বসতি। প্রশ্ন উঠছে, একই সময়ে পৃথিবীর একদিকে বন্যা, অন্যদিকে দাবানল কেন? আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর আবহাওয়া আরো অস্থির হয়ে উঠছে। তাপমাত্রা বাড়ায় কোথাও দীর্ঘস্থায়ী খরা তৈরি হচ্ছে, শুকিয়ে যাচ্ছে বনভূমি। সামান্য স্ফুলিঙ্গে সেখানে রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে। অন্যদিকে উষ্ণ সমুদ্র ও উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করায় কোথাও অল্প সময়ে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর তাতেই তৈরি হচ্ছে আকস্মিক বন্যা।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয়ার কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন চরম আবহাওয়া, আগুনে পুড়ে যাচ্ছে বনভূমি, বন্যপ্রাণীর আবাস আর মানুষের বসতি। প্রশ্ন উঠছে, একই সময়ে পৃথিবীর একদিকে বন্যা, অন্যদিকে দাবানল কেন? এই মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত ও বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় এবং অপরিচিত রোগীরাই এদের টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সেই সিদ্ধান্ত অ্যাম্বুলেন্স চালকরাই দেন। আর এই প্রতারণার জন্য ভালো কমিশন পান। দেখুন সহকর্মী আরিফুর রহমান সবুজের অনুসন্ধান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকম ভাবে পায় না, অনেক ঘুরতে হয়, কারণ অনেক ঘুরতে হয়। অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে, বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে, এটা চান তো প্রাইভেটে চলে দেখেন। একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। আমার কিন্তু নগদ 20,000 টাকা খারাপ। আমি সরাসরি বলতেছি, গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন। ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন। স্থানীয় আশপাশের জেলা সহ বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন একদিকে গ্যাস নিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এরপরও চাহিদা মতো সরবরাহ মিলছে না। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা, আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরেই সংকট দেখা দেয়। এখন বর্তমানে ইংরেজ চলতেছে 28, 24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকবে। একবার বললে আমাকে 1.5 দিন যায়, আর এখন 3বার বড় নাকি 1 দিন। আমরা রোডের মধ্যে 3-4 ঘন্টা বসে থেকে পাম্পের আমরা কি করবো বলেন? আমরা গরিব মানুষ, কাজ করে খাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাওয়া যায় না, জনগণ কষ্ট করে, আমরা গাড়ি চালাইতে পারি না টাইম মতন। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে 8 টাকা থেকে 13 টাকা 96 পয়সা কমিশন বাড়ানো সহ 4 দফা দাবি না মানলে 23 আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি এই ঘোষণা দেয়। তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন